বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ইভেলি নিউজ এন্ড ভিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। সুপ্রিয় দর্শক, আজ স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে রয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক জিটিভি। এছাড়া আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল, চেয়ারম্যান লিভার ডিপার্টমেন্ট বিএসএমএমইউ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়া আমার সঙ্গে দুই জায়গা থেকে দুজন সংযুক্ত রয়েছেন। আমার সঙ্গে সংযুক্ত রয়েছেন বাংলা ভিশনের বার্তা কক্ষ থেকে বাংলা ভিশনের বার্তা সম্পাদক মোস্তফা কামাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এছাড়া বাসভবন থেকে সংযুক্ত রয়েছেন অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক, সাবেক উপদেষ্টা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনায় যাবার আগে যেতে চাই বাংলা ভিশনের বার্তা কক্ষে বার্তা সম্পাদক মোস্তফা কামালের কাছ থেকে শুনতে চাই গতকালকের দিনের উল্লেখযোগ্য সংবাদসমূহের সংক্ষিপ্ত তথ্য। মোস্তফা কামাল। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সংবাদ শিরোনামে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে যেটা করোনার ভারতীয় ভেরিয়েন্ট। যে মুহূর্তে আমরা একটু স্বস্তি বোধ করছিলাম যে মৃত্যু সংখ্যা ধীরে ধীরে একটু কমতির দিকে গত কয়েকদিন, পাশাপাশি একটা উদ্বেগ ছিল, শঙ্কা ছিল ভারতীয় ভেরিয়েন্ট নিয়ে। অবশেষে সেই উদ্বেগটা, শঙ্কাটা বাস্তবে রূপ নিয়েছে এবং আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় এই ভেরিয়েন্টটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। যখন ভারতে প্রতিদিনে মৃত্যু এবং আক্রান্ত শনাক্ত মিলিয়ে রেকর্ড তৈরি হচ্ছে, ঠিক ওই সময়ে 6 জনের ভারত ফেরতের মধ্য দিয়ে আমাদের এখানে এটা শনাক্ত হলো। আমাদের নিকট প্রতিবেশী পাকিস্তান এবং নেপালও সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছে, প্রতিদিনে বাড়ছে। ঠিক এরকম অবস্থায় ঈদ আসন্ন, দূরপাল্লার গাড়ি কার্যত কাগজে কলমে বন্ধ, বাস্তবে কারো বাড়ি ফেরা থেমে নেই, যে যেভাবে পারছে যাচ্ছে। একটা করুণ অবস্থা। আজ সারাদিন যে তথ্য আমরা পাচ্ছি ফেরিঘাটগুলোতে, বিশেষ করে শিমুলিয়া এবং পাটুরিয়া, সেখানে কয়েকটা ফেরি চলেছেও বা চলতে বাধ্য হয়েছে বা বাধ্য করা হয়েছে। স্বাস্থ্যবিধির সেখানে একেবারেই ছিল অপ্রাসঙ্গিক বিষয়ের মতো। কেউ কাউকে কোনো তোয়াক্কা নেই, আমরা যেটা শারীরিক দূরত্ব বলি বা সামাজিক দূরত্ব বলি, কোনোটাই সেখানে নেই। এই অবস্থায় সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে এই দুটি ঘাটে মানুষের স্রোত থামানোর জন্য। অর্থাৎ গোটা পরিস্থিতিটা এলোমেলো, একদম বিক্ষিপ্ত বলা চলে। এই সঙ্গে রাজনৈতিক একটু উল্লেখযোগ্য সংবাদ হচ্ছে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার্থে বাইরে পাঠানো নিয়ে সেখানে দুটি মন্ত্রণালয়ের মধ্যে, আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ফাইল চালাচালি হচ্ছে। আজ আইনমন্ত্রী যেটা জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ রবিবার তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের মতামত দিয়ে পাঠাবেন এবং মানবিকভাবে বিবেচনা করবেন, সেটা আগেই তিনি বলেছেন। এই পরিবহনের এই অবস্থার মধ্যে অনেক দিন পরে দৃশ্যপটে এসেছেন শাহজাহান খান। তিনি একটা ঘোষণা দিয়েছেন, দূরপাল্লার গাড়ি যদি চলতে না দেয়া হয় তাহলে আন্দোলনে যাবেন। তার এই আন্দোলনের মধ্যে একটা নতুন ধরনের আভাস তিনি দিয়েছেন। ঈদের দিন থেকেই তারা আন্দোলনটা শুরু করবেন। অবশ্যই এই সময়ের জন্য এটা উল্লেখযোগ্য সংবাদ এবং আমাদের শিরোনামও সেটা গুরুত্ব পেয়েছে। এই হচ্ছে আমার কাছে উল্লেখ করার মতো ছোট্ট ছোট্ট সংবাদগুলো। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শুনছিলেন বাংলা ভিশনের বার্তা সম্পাদক মোস্তফা কামাল সংক্ষেপে জানাচ্ছিলেন আমাদের গতকালকের প্রধান দু একটি সংবাদের সংক্ষিপ্ত তথ্য। আমরা আলোচনা শুরু করতে চাই। আমরা একটু অধ্যাপক মোজাহিরুল হকের কাছ থেকে একটু ঘুরে আসি। অধ্যাপক মোজাহিরুল হক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, জি। কিন্তু আপনাদের কাউকে দেখা যাচ্ছে না। আমাদের দেখতে পাচ্ছেন না। জি, আপনি যদি একটু বলতেন, আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন আমাদের বার্তা সম্পাদক যে কথাটি বলছিলেন যে ভারতীয় ভ্যারিয়েন্ট, মানে করোনার যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, এর মধ্যে আমরা বেশ কয়েকদিন ধরে আলোচনা করছি ভারতীয় ধরনটি আমাদের দেশে এলো বলে 14 দিনের জন্য সীমান্ত বন্ধ করা হয়েছিল, এটি আবারও মেয়াদ বাড়ানো হয়েছে। তারপরও কিন্তু আমরা এটি রোধ করতে পারিনি, ঠেকাতে পারিনি। এখন আমাদের আসলে কি করণীয় বা কি করতে পারি, কি করলে এই যেটি বলছিলেন বার্তা সম্পাদক মোস্তফা কামাল যে এটি দ্রুত ছড়িয়ে পড়ে এমন তথ্যই দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, আপনি আমাদেরকে কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। ভ্যারিয়েন্টগুলির ব্যাপারে আমার কিছু রিজার্ভেশন আছে, আমি সেটা একটু বলি আপনাদেরকে। যে এই পর্যন্ত যে সমস্ত ভ্যারিয়েন্ট আমরা লক্ষ্য করেছি সারা পৃথিবীতে, সেখানে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট, আপনার আমেরিকান ভ্যারিয়েন্ট, ব্রিটিশ ভ্যারিয়েন্ট এবং আমাদের
জাপানিজ ভ্যারিয়েন্ট পর্যন্ত আমরা এই সমস্ত ভ্যারিয়েন্টের কথা শুনেছি। ভ্যারিয়েন্টের বিষয়টা আমি যেভাবে দেখি বা পর্যালোচনা করি, সেটা হলো ভ্যারিয়েন্ট থাকবে, কারণ এটা মিউটেশনটা যে হচ্ছে জি অন এ রেগুলার বেসিস, এবং সেটা হতে এইটাকেই আমরা ভ্যারিয়েন্ট বলি, এবং এইটা কোনোটা একটু ভিরুলেন্ট বা যেটা ক্ষতিকারক প্রভাবটা বেশি। ক্ষতিকারক প্রভাব বলতে আমরা এটুকু বুঝি যে এটা খুব তাড়াতাড়ি ছড়ায় সংক্রমণটা, আবার দেখা যায় যে সংক্রমণটা তাড়াতাড়ি ছড়ানোর সাথে সাথে এটা যে তীব্রতা সেটাও খুব বেশি হয়, যেই কারণে আমাদের যে মেডিকেল যে সাপোর্টটা সেটা ওইটার সাথে কোপ আপ করতে পারে না বলে এই কারণেই বেশিরভাগ লোক কিন্তু অল্প সময়ে মারা যায়, এবং এটা যে কোনো বয়সের বেলায় প্রযোজ্য হতে পারে। এটা হলো ভ্যারিয়েন্টের ব্যাপারে জি আমরা যতটুকু জানি এখন পর্যন্ত। এখন কথা হচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশে এসেছে, এবং এইটা ভিরুলেন্ট বলতে এইটাকে একটা ত্রিমাত্রিক বা দ্বিমাত্রিক থেকে ত্রিমাত্রিক একটা এটার যে তীব্রতা সেটার কথা আমরা জানি। কিন্তু কথাটা হচ্ছে যে কোনো ভ্যারিয়েন্টই আসলে এটার উপরে একটু গবেষণা দরকার, এবং গবেষণাটা চলতে থাকবে, এবং আমরা এই গবেষণা চলাকালীন সময়ে এটা সম্বন্ধে যতটুকু জানতে পারি জি সেইটার উপরে ভিত্তি করে আমাদের ব্যবস্থা নিতে হবে। এখন কথা হচ্ছে এই যে আমরা যে ওয়েস্ট বেঙ্গল থেকে যে ভ্যারিয়েন্টের কথাটা বলছি, এবং আমাদের দেশে যেটা এসছে, এবং অলরেডি 2 জন লোক শনাক্ত হয়েছে, তাদের তীব্রতা খুব বেশি, এবং আর 3 জনের বেলায় আমরা একটু মাইল্ড লক্ষ্য করেছি। এটাই লাস্ট রিপোর্ট আজকে পর্যন্ত। জি এখন কথা হচ্ছে এই ভ্যারিয়েন্টটা বর্ডার ক্রস করে আমাদের এখানে এসছে। এখন আমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে আমরা অলরেডি বর্ডার সিল করে রেখেছি, জি এবং এইটাকে একটু স্ট্রিক্টলি সিল করে রাখতে হবে, যাতে এই ওপার থেকে এপারে যাতে কেউ আসতে না পারে, এবং আসলে এইটা নিয়ে না আসতে পারে। তাহলে এটা একটা স্ক্রিনিং এর ব্যাপার আছে, যে যারা আসবে এখানে তারা তাদের পরীক্ষাটা যাতে ঠিক মতো হয়, আসার পরেও যাতে তাদের টেস্ট এবং অন্যান্য যে সমস্ত জিনিস দিয়ে আমরা এটাকে নিশ্চিত করব যে তারা এই ভ্যারিয়েন্ট নিয়ে আসে নাই বা কোনো সংক্রমণ নিয়ে আসে নাই, এটা নিশ্চিত করার দায়িত্ব বর্ডারের ডিস্ট্রিক্টগুলিতে এবং উপজেলাগুলিতে আমাদেরকে মনে রাখতে হবে। জি সেইখানে এই সুযোগ সুবিধাগুলি থাকতে হবে, যাতে তারা আসলে জি আমরা সাথে সাথে তাদেরকে পরীক্ষা করতে পারি, এবং নিশ্চিত হতে পারি যে এই ভ্যারিয়েন্টটা নিয়ে তারা কেউ জি আসে নাই। বুঝতে পেরেছি তারপরেও যেটা নিশ্চিত করতে হবে যে কেউ যাতে পাশের দেশ থেকে আমাদের এইখানে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে কেউই যাতে ঢুকতে না পারে, সেটা ভিরুলেন্ট হোক বা আমরা যে ধরনের ভ্যারিয়েন্ট পাচ্ছি জি সেটা হোক, হোয়াটএভার ইট ইজ, জি কোনোভাবেই যাতে তারা মানে যাতে রোধ আসতে না করবার পারে, কথাটি আসলে আপনি যাতে গুরুত্ব দিচ্ছেন। জি থাকুন আপনি আমাদের সঙ্গে। ডক্টর স্বপ্নিল, আপনার কি মনে হয় যে কথাটি অধ্যাপক মোজারুল হক বলছিলেন যে, এবং আপনিও জানেন যে সীমান্ত বন্ধ সহ নানান ধরনের পদক্ষেপ নেয়ার পরেও এনারা এলেন, এবং আপনারা এটিও জানেন গণমাধ্যমের বরাতে যে প্রায় হাজারেরও বেশি 1400-1500 লোক কিন্তু ভারত থেকে এসেছে, তাদের ভিতরে কেউ কেউ আবার হাসপাতালে সেখান থেকে পালিয়েওছে, নানান ধরনের ঘটনা ঘটছে। কোন জায়গাটিতে আসলে দুর্বলতাটি রয়ে গেছে এখনো? দেখুন, আপনি যদি নেপাল আর পাকিস্তানের সিচুয়েশন দেখেন, নেপালের সাথে ইন্ডিয়ার হচ্ছে পোরাস বর্ডার, দু দেশের মধ্যে যাতায়াতে কোনো পাসপোর্টের প্রয়োজন পড়ে না, একটা ন্যাশনাল আইডি কিংবা ড্রাইভিং লাইসেন্স যথেষ্ট। পাকিস্তানের সাথে ইন্ডিয়ার বর্ডার টোটালি সিল্ড, দু দেশের কেউই কিন্তু ঠেকাতে পারেনি। অর্থাৎ আপনি যতই ব্যবস্থা নেন, যে দেশের 3 দ্বীপের দিকে ভারত, জি সে দেশে আপনি কোনোদিনও ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে পারবেন না। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। বরং আমার কাছে মনে হয় যে পাকিস্তান এবং নেপালের মধ্যে সাথে তুলনা করলে আমরা মধ্যবর্তী অবস্থা আছি, ভারত বাংলাদেশ চলাচলটা জি অত ইজিও না, অত খোলামেলাও না, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বরং ভালোই করেছি। এখন এটা আসার কথাই ছিল, এসেছে। আচ্ছা, এখন মানে এটি মোকাবিলায় আমরা কতটা এটি প্রস্তুত? মোকাবেলায় আমরা কতটুকু প্রস্তুত, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই যে ভ্যারিয়েন্টটি এসছে, এটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন না বলে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট বলেছে, এবং বাকি 3টি ভ্যারিয়েন্টকে তারা বলেছে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন। এখন এই ভ্যারিয়েন্ট বা কোনো ভ্যারিয়েন্টে যে বেশি মানুষ মেরে ফেলে তা কিন্তু না, কিন্তু আমরা ভারতে দেখছি মানুষ ডিজার্টসে মারা যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে যখন এরকম একটা অতি সংক্রামক রোগ ছড়িয়ে যাবে, রোগীর সংখ্যা রাতারাতি বাড়তে থাকবে। এই রোগীর সংখ্যা রাতারাতি বাড়তে থাকবে, তার একটা হচ্ছে মানুষের মধ্যে প্যানিক ক্রিয়েট হবে, দ্বিতীয় হচ্ছে মানুষ হাসপাতালে জায়গা পাবে না, ফলে অনেক সিরিয়াস রোগী দেরিতে হাসপাতালে যাবে।
এখন এটাকে মোকাবেলা করার মতো সক্ষমতা যে আমাদের নাই, এটি কিন্তু আমাদের সরকার, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় স্বীকার করেছেন, এবং এটা আমরা সবাই জানি। এই বাস্তবতা, এবং এটা কারো থাকতে পারে না, আমি কিন্তু এই জন্য দোষও দিচ্ছি না, কারণ আমি নিজে গত বছর দেখেছি টোকিও গভর্নমেন্টের, মেট্রোপলিটন গভর্নমেন্টের যে প্রধান স্বাস্থ্য নির্বাহী, তিনি বলেছেন যে টোকিও কোনোদিনও যথেষ্ট সংখ্যক ভেন্টিলেটর কোভিডের জন্য সরবরাহ করতে পারবে না। আপনি কখনো প্যান্ডেমিকের তারা তো এখনো জরুরি অবস্থার মধ্যেই রয়েছে, আমাদের মেয়াদ বাড়িয়েছে আবার। তাই বলে কিন্তু স্বস্তির জায়গায় থাকা যাবে না যে আমরা খুব ভালো আছি, কারণ আমরা জানি যে এর মধ্যে আমাদের এখনো, এর মধ্যে না বলে বলা হচ্ছে, এখনো আমাদের অর্ধেক জেলাগুলোতে সম্ভবত সেন্ট্রাল অক্সিজেন লাইন করা সম্ভব হয়নি, ভেন্টিলেটর পৌঁছানো সম্ভব হয়নি। ফলে আমাদের যতদূর প্রস্তুতি থাকার দরকার ছিল সেই জায়গায় আমরা পৌঁছাতে পারিনি। তা আপনি কি একটি কথা আমাকে বলতে পারেন কিনা, আমাদের প্রস্তুতিটা এখন হচ্ছে খুব জরুরি, প্রিভেনশনের উপর আমাদের জোর দিতে হবে। প্রিভেনশনের জায়গায় দর্শকদের এই কথাটি বলতে পারেন কিনা, মানে আশ্বস্ত করতে পারেন কিনা, ভারতীয় ভেরিয়েন্ট যে 2 জন ধরা পড়েছে, আরো আছে কিনা, আমরা দ্রুত শনাক্ত করবার সক্ষমতা অর্জন করেছে কিনা, সেটি আমরা কিভাবে করব, প্রক্রিয়াটি, পদ্ধতিটি আমরা অবলম্বন করছি পদ্ধতিটি কিনা? খুব জটিল, আপনাকে সিকোয়েন্সিং করতে হবে, এবং কোনো দেশের পক্ষেই প্রতিটি স্যাম্পল ধরে সিকোয়েন্সিং করা সম্ভব না। আমাদের জন্য জানা জরুরি ছিল ভারতীয় ভ্যারিয়েন্ট ঢুকেছে কিনা, ঢুকেছে, এবং এটা হু হু করে বাড়বে, এটা বাস্তবতা। এই জন্য আর সিকোয়েন্সিং এর দরকার নেই। এখন বাংলাদেশে খুব দ্রুত আপনি দেখবেন যে ভারতীয় ভ্যারিয়েন্টে ডমিনেন্ট হয়ে যাবে, যেটা নেপালে হয়েছে, যেটা ভারতে হয়েছে, এটা পাকিস্তান হতে যাচ্ছে। ফলে এটা একটা বাস্তবতা। এই জায়গায় দাঁড়িয়ে ঠেকাতে হলে আমাদের সচেতন হতে হবে, এছাড়া কোনো উপায় নাই থার্ড ওয়েভ ঠেকানোর। বুঝতে পেরেছি, সচেতনতার কথা এলো। সচেতনতার কথায় ভারতীয় ভেরিয়েন্টকে একপাশে রেখে আমাদের দেশে যেটি আছে এতদিন ধরে, যেটি দিয়ে আমরা শতাধিক মৃত্যুর মিছিল বা কাফেলাও দেখলাম, আমরা হতাশ হলাম, যদিও এটি এখন শনাক্তের সংখ্যা কিংবা মৃত্যুর সংখ্যার হিসাবে যদি বলি এটি যদিও কমে এসেছে, সচেতনতার কোন জায়গাটি দেখছেন সামনে ঈদকে ঘিরে আমরা যেভাবে নারীর টানে বাড়ি ছুটছি, এবং ফেরিঘাটগুলোর যে পরিস্থিতি গতকালকে দিনভর বা গত কয়েকদিন ধরেই আসলে দেখছেন, সামনের দিনগুলোতে আগামীকালকে পরশু কি হতে যাচ্ছে, এই জায়গায় সচেতন কতটা নাগরিকরা, কতটা সরকার সচেতন, যদিও বিজিবি মোতায়েন হয়েছে ফেরিঘাটগুলোতে? ধন্যবাদ আপনাকে। একটা পুরনো কথা বলি, বাংলাদেশ সম্পর্কে বলা হয়, বাংলাদেশ ইজ নট এ পুয়ার কান্ট্রি, বাট বাংলাদেশ ইজ এ পুয়ারলি ম্যানেজড কান্ট্রি। এবং এখানে সেই ব্যবস্থাটা ফুটে উঠছে কমপ্লিটলি আমার কাছে মনে হয়। দেখেন, মানুষ বাংলাদেশের যে পরিপ্রেক্ষিত আছে, কনটেক্সট আছে, সেটা বিবেচনা করলে ঈদের সময় মানুষ বাড়ি যাবে, আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। কিন্তু আমার ব্যবস্থাপনাটা কি? আমার ব্যবস্থাপনাটা, আমরা লকডাউন করেছি, কিন্তু সেটা কোনোটা আধা লকডাউন, কোনোটা শিকি লকডাউন, পরিপূর্ণ লকডাউনে আমরা যেতে পারিনি। কিছু খোলা, কিছু বন্ধ, এক পর্যায়ে সবই খোলা। এখন আপনি বলছেন যে দূরপাল্লার বাস চলবে না, কিন্তু শহরের ভিতরে বাস চলবে, জেলার মধ্যে চলবে, জেলার মধ্যে। তা আপনি আমিনবাজার পর্যন্ত যাবেন, তারপরে সেখান থেকে 300 গজ পার হলেই তো আপনি সাভারে চলে গেলেন, সুতরাং আবার আপনি একটা বাসে উঠলেন, সাটুরিয়া পর্যন্ত গেলেই 30 গজ গেলেই আপনি মানিকগঞ্জ দেখেছেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি বাস সিরাজগঞ্জে আটক করেছে। আপনি কত দূরে এলো তারা, আপনি ইয়েতে গেলেন, 30 গজ পার হলে আপনি মানিকগঞ্জে প্রবেশ করলেন। আপনি তো আলটিমেটলি প্রত্যেকটা যোগাযোগের লিঙ্ক রোড তো রেখেছেনই, তো খামাখা চলতে দিলেন না কেন? এতে করে যেটা হয়েছে, মানুষের অর্থ কষ্ট বেড়েছে, মানে খরচ বেশি হয়েছে। ঠিকই মানুষ যাচ্ছে, কিন্তু আমি বলবো অনেক বেশি কষ্ট করে যাচ্ছে। ফেরিতে যে চিত্র আমরা দেখেছি, তার চেয়ে বরং মনে হচ্ছে খুলে দিলেই বোধহয় এর চেয়ে কম ভিড় হতো একবারের জায়গায়। এই জিনিসটা আজকে আপনি বিজিবি মোতায়েন করেছেন, এই ধরনের বিষয়গুলো আগে থেকেই একটা আমার কাছে মনে হয় চিন্তা ভাবনা করা উচিত ছিল। দেখেন, আমরা যা কিছু করেছি, কোথায় যেন একটা সংশয়, কোথায় যেন একটা দোনমনোভাব। করোনার প্রথম ধাক্কার কথা আপনার মনে আছে, সৌদি আরব পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র, সে কিন্তু কাবা বন্ধ করে দিল, মক্কা মদিনা বন্ধ করে দিল। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমাদের চেয়ে মুসলিম কান্ট্রি অনেক বড়, তারা মসজিদ বন্ধ রাখলো। আমরা কেমন যেন একটা দোনমনো, যে এটা করা যাবে, ওটা করা যাবে না, করতে পারবো না। আমাদের বন্ধের একমাত্র জায়গা ছিল শিক্ষা প্রতিষ্ঠান, বাকি সব জায়গায়। মার্কেটের দোকানদাররা দাবি করলো, তাই আপনি মার্কেট খুলে দিলেন, এমনি মানুষ ঝাঁপিয়ে পড়লো। পরিবহন শ্রমিকরা দাবি করছে, আপনি একবার খুলেছেন অর্ধেকের কথা বলে, সেটা অর্ধেক রাখা যায় না, পরিপূর্ণ হয়েছে। এইবার আপনি আবার খুলেছেন, কিন্তু কিছু দূর যেতে পারবে, কিছু দূর যেতে পারবে না, অর্থাৎ শহরের ভিতরে চলবে, শহরের বাইরে যেতে পারবে না। আমার কাছে মনে হয় যে পুরো করোনা ব্যবস্থাপনাটাই আমরা বোধহয় একটা বুঝে উঠতে পারিনি যে আমাদের কি করণীয়। আপনি সারা দেশে লকডাউন এমনিতেও বাংলাদেশের মতন ছোট ঘনবসতিপূর্ণ দেশে ফিজিবল না। এখন আপনি যে সচেতনতার কথা বলেছেন, সেই জায়গাটা আসার আগে বলি, সুতরাং আপনাকে যেতে হবে বাস্তবতার নিরিখে। 70 লক্ষ সারা দেশে পরিবহন শ্রমিক, কয়েক কোটি রিক্সাওয়ালা সহ অস্থায়ী আয়ের মানুষ, অনেকের অস্থায়ী আয়,
সুতরাং এই মানুষগুলো বের হবে, আপনি পেটে ভাই টান বললে গুলি করলেও সে বের হবে, এটা আপনি কোনোভাবে রাখতে পারবেন না। সুতরাং এই বিপুল সংখ্যক মানুষকে আপনি হয় নগদ অর্থ কিংবা আপনি কোনো খাদ্য সাহায্য দিবেন, যেটা প্রধানমন্ত্রী প্রথম পর্যায়ে করেছেন, কিন্তু জিডিপির প্রায় 3% দিয়েও দিয়েছেন, কিন্তু নানাভাবে দিয়েছেন। জি, কিন্তু দুঃখজনক হলো প্রণোদনার বড় টাকাটা গেছে কিন্তু বড় লোকদের কাছে, গার্মেন্টস মালিকদের কাছে। অন্যদের ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিবিউশন চ্যানেল কিন্তু সেরকম করে ছিল না, ফলে কৃষিতে কতটুকু গেছে, প্রবাসীরা কতটুকু পেল, ক্ষুদ্র মাঝারি শিল্প একেবারেই পায় নাই এই বাস্তবতাগুলোকে। আজকে যে মানুষের চিত্রটা আমরা দেখছি, মানুষ সচেতন না, মানুষ মানছে না, মানুষ করোনার কোনো স্বাস্থ্যবিধি মেনে চলছে না, মানুষ মেনে চলছে না আর মানুষকে মানাতে পারছেন না, কোনটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনি কোনটা নিবেন, এইটা কিন্তু আপনার জাজমেন্ট করার ব্যাপার, যে মানুষ মানছে না নাকি আমি মানাতে পারছি না, তাহলে আমার ব্যর্থতাটা কোথায়? মানুষ তো দেখছে আপনি জায়গায় জায়গায় নমনীয় হচ্ছে। হ্যাঁ, নমনীয় হচ্ছেন, আপনি সিদ্ধান্ত কঠোরভাবে নিতেও পারছেন না, প্রতিক্রিয়া ধর্মী সিদ্ধান্ত, যেটাকে আমরা বলি রিয়েক্টিভ ফ্যাশন, প্রোয়েক্টিভ না। আজকে জোর করে ফেরি চালিয়েছে, তাই কালকে বিজেপি, তার আগের দিন আপনি চিন্তা করেননি কেন? আপনার তো ধারণা করা উচিত ছিল যে মানুষ ঝাঁপিয়ে পড়বেই ফেরি বন্ধ রাখলে, এবং কি অ্যাম্বুলেন্স আসতে পারতে, অ্যাম্বুলেন্স নামার আগে তো লোকজন সেটা দখল করে ফেলবে, সেটা তো আগে থেকে ভর্তি করা উচিত ছিল। এই জিনিসগুলো আমি আগে যেটা বললাম পুয়ারলি ম্যানেজ, ব্যবস্থাপনার ত্রুটি, এবং এই ব্যবস্থাপনার ত্রুটির কারণে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেল না ইউকে ভেরিয়েন্ট পাওয়া গেল, এটা গুরুত্বপূর্ণ না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো করোনা ভাইরাস ছড়াচ্ছে, এবং ভারতের শিক্ষাটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভেরিয়েন্টের শিক্ষাটা। ভারত নির্বাচন করেছে, কুম্ভ মেলা করেছে, বড় বড় সমাবেশ করেছে, এবং করোনা সেখানে যেভাবে বিস্তার লাভ করেছে ক্যালাসনেসের কারণে, সেই কাজটা আমরা এখন করছি, করোনাকে গ্রামে পাঠাচ্ছি, আবার ফেরত আনবো নিশ্চয়ই। জি, অধ্যাপক মজারুল হক, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ভেরিয়েন্ট নিয়ে আমরা কথা বললাম, ভারতীয় ভেরিয়েন্ট, দক্ষিণ আফ্রিকা বলুন, ব্রিটিশ ভেরিয়েন্ট বলুন, এই সব ভেরিয়েন্টের ক্ষেত্রে, বিবিধ ভেরিয়েন্টের ক্ষেত্রে গবেষণা তো চলমান নিশ্চয়ই, বা কতটা আমরা করেছি এটি স্পষ্ট নয় এখনো। যে টিকা ব্যবস্থার মধ্যে আমরা রয়েছি, এমন প্রশ্ন ইতোমধ্যেই উঠেছে, এই টিকা মানে অ্যাস্ট্রাজেনেকার টিকা দক্ষিণ আফ্রিকার ভেরিয়েন্টে কাজ করবে না, ভারতের ভেরিয়েন্টে, এমন প্রশ্ন উঠছে। এই বিষয়ে কি একটু আপনি আমাদেরকে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেন? ধন্যবাদ আপনাকে। উনি খুব সুন্দর বলেছেন। এখন যেটা শুনলাম আমি, আসলে ম্যানেজমেন্টের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে বাংলাদেশ একটা জনবহুল দেশ, এবং এখানে এই ভ্যারিয়েন্টের কথাই বলেন আর সাধারণভাবে সাধারণ সংক্রমণের কথাই বলেন, এটা খুব তাড়াতাড়ি ছড়াতে পারে, এইটা সরকারও জানে, আমরাও জানি। এবং এখানে এই ম্যানেজমেন্টের কথাটা উনি বলেছেন খুব সুন্দর, যে আসলে জিনিসটা আমি আমার অবস্থানটা জেনে আমাকে ম্যানেজ করতে হবে। এখন আমার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল গুলি কি, নীতিটা কি হবে বাংলাদেশের, সেইটা কিন্তু সরকার ঠিক করতে হবে। আমি যদি আজকে জিজ্ঞেস করি যে আপনি করোনা নিয়ন্ত্রণের কৌশলটা কি, আমি জানি না আপনারা জানেন কিনা, আমি ব্যক্তিগতভাবে এখনো জানি না যে বাংলাদেশ সরকারের করোনা নিয়ন্ত্রণ কৌশলটা কি সরকার ঠিক করেছেন। কৌশলটা বলতে আমি এই জিনিসটা বুঝাচ্ছি যে আমরা কিভাবে করোনাকে নিয়ন্ত্রণ করব, কতদিনে নিয়ন্ত্রণ করব, এই জিনিসটা আমাদের জানা থাকতে হবে, এবং সেটা সরকার যেমন জানবে, আমাদের জনগণও সেটা জানবে। আমি জানি না যে সেই কৌশলটা কি। তো এখন প্রশ্নটা হচ্ছে, জনগণকে যতক্ষণ পর্যন্ত আপনি সম্পৃক্ত না করবেন, আমরা জনগণকে অ্যাওয়্যার করার কথাটা বলি, অবহিত করার কথা বলি, জনগণের এমন কেউ নাই এখন যে মাস্ক পরতে হবে, মাস্ক পরাটা জরুরি, এটাও কেউ যেমন সবাই জানেন, আবার আমাদের হাত ধোয়ার কথাটাও সবাই জানেন, বা স্যানিটাইজ করার কথা, দূরত্বের কথাটাও সবাই জানেন, কিন্তু মানেন না কেউ, জানাটা বড়, অধিকাংশ লোকই মানেন না। জানাটার চেয়ে যেটা দরকার সেটা হলো সম্পৃক্ত করা, মানে আমি সম্পৃক্ত হচ্ছে কিনা। সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো যে জনগণকে, সাকসেসফুল যেটা সরকার হয়েছে সেটা হলো জনগণকে অ্যাওয়্যার করতে পেরেছেন, কিন্তু সম্পৃক্ত করার ব্যাপারে কমপ্লিটলি ফেইলিউর হয়েছেন। তার প্রমাণ হলো এই যে আজকে যে ঘটনাগুলি আপনারা বলছিলেন, আমরা শুনছিলাম যে সরকার তার নির্দেশনা জনগণকে মানাতে পারছেন না এই জন্য যে জনগণ সরকারের সিদ্ধান্তের সাথে সম্পৃক্ত নয় এবং সম্পৃক্ত হয়নি।
করতে পারেনি সরকার। তো এই জায়গায় আমার একটা পরামর্শ হলো, আপনি ভ্যারিয়েন্টের কথা বলছেন, ভ্যারিয়েন্টের ব্যাপারে আমি আমার প্রথম রিজার্ভেশনের কথা বলেছি। ভ্যারিয়েন্টের চিন্তার আগে আমাকে চিন্তা করতে হবে সামগ্রিকভাবে বাংলাদেশে যে করোনা পরিস্থিতি, এইটাকে আমার নিয়ন্ত্রণ করতে হবে এবং এইটা নিয়ন্ত্রণ করার পরে নির্মূল করতে হবে। করোনা একজনের শরীরেও যদি থাকে তাহলে সেটা ফ্লেয়ার আপ করতে পারে এবং আবার সেটা অনেক মানুষকে সংক্রমিত করতে পারে। তাহলে আমাদের হাতে কি আছে? আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। প্রথম সিদ্ধান্ত যেটা হতে হবে, আমরা জনগণকে সম্পৃক্ত করব এক, ওই যে স্বাস্থ্যবিধি মানার জন্য, আর দ্বিতীয় যেটা সেটা হলো ভ্যারিয়েন্টকে মাথায় রেখেই ভ্যারিয়েন্টের ব্যাপারে গবেষণা চলতে থাকবে। আর আমাদেরকে যেটা করতে হবে সামগ্রিকভাবে, না, টিকার বিষয়ে যদি একটু পরিষ্কার করতেন, টিকার বিষয়ে, টিকা কোন ভেরিয়েন্টের বিপরীতে কোন টিকা কার্যকর, এই যে সংশয় যে প্রশ্নটি উঠছে, এটির একটি, যেহেতু আপনারা পেশাজীবী, আপনারা বললে হয়তো দর্শকদের কাছে এটি বোধগম্য হবে, সেই জন্যই প্রশ্নটি করছি। আমি ওটাতেই আসছি। আপনি একমাত্র সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট যেটা, সেটা অ্যাস্ট্রাজেনিকা কার্যকর হয় নাই। অন্যান্য যে ভ্যারিয়েন্টগুলি, সেইগুলির ব্যাপারে খুব একটা বেশি কনসার্ন কিন্তু ওয়ার্ল্ড না, ওয়ার্ল্ডের কেউ, কোন বিশ্বের কোন দেশই ওই সমস্ত ভ্যারিয়েন্টের ব্যাপারে এতটা কনসার্ন হয়নি। আমাদের বাংলাদেশে যে ভারতীয় ভ্যারিয়েন্টের কথাটা আমরা চিন্তা করছি, এটা এখনো গবেষণা পর্যায়ে আছে। এটা টিকা কার্যকর হবে কি হবে না, এইগুলির সিদ্ধান্ত হতে সময় লাগবে, অর্থাৎ গবেষণার বিষয়। জি বিষয় কিন্তু যে জিনিসটা করতে হবে, আমি ওটা বলে শেষ করছি, সেটা হলে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে প্রথম যেটা, সেটা হলো যে কোনো টিকা, আমরা অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছি, এখন আরো যে দুটো টিকার বিষয় আমরা জানি যে আসছে, একটা চাইনিজ এবং রাশিয়ান স্পুটনিক। আমাদেরকে এখন আমাদের 25 কোটি ডোজ টিকা লাগবে, 12.5 কোটি ডোজ, দুটো ডোজ, মানে মোট আমাদের জনসংখ্যার কে যদি হার্ড ইমিউনিটিতে আনতে চাই আমাদের 17 কোটি লোককে, আমাদের 25 কোটি ডোজ লাগবে। আমাদেরকে সরকারকে বলতে হবে যে এই 25 কোটি ডোজ সরকার কতদিনের মধ্যে এনে জনগণকে দিতে পারবেন। আমরা সেটা যখন জানবো, তখন আমরা জনগণ আশ্বস্ত হতে পারবো যে আমরা হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে পারছি এত দিনের মধ্যে এই 25 কোটি দিতে। এইটা এখন মুখ্য বিষয়, আমাদের সবাইকে চিন্তা করতে হবে এই দিকটাতে, এবং সরকারকেও বলতে হবে যে আপনি আমাদের 25 কোটি ডোজ টিকা এনে আমাদের হার্ড ইমিউনিটিটা অ্যাচিভ করেন, আমরা ভ্যারিয়েন্ট নিয়ে গবেষণা করতে থাকি, কোনো অসুবিধা। জি, আপনি থাকুন আমাদের সঙ্গে, আরেকবার আসবো আপনার কাছে। আমি স্টুডিওতে ফিরতে চাই, আপনার কাছে যেটি শুনতে চাই, তিনি জনসম্পৃক্ততার কথা বলেছিলেন, এটি আমরা প্রায়শই আলোচনা করি, এটি সরকার করতে পারেনি। এখন এইটি কি এই জায়গায়, যেটি আজকে গতকালকে যেটি আমরা দেখলাম, স্বাস্থ্যবিধি মেনে বাস চালু সহ 5 দফা দাবি পরিবহন মালিক সমিতির, ঈদের সকালে সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে অবস্থান কর্মসূচি। এখানে আপনি জানেন যে সরকার দলীয় একজন সংসদ সদস্য, এই সরকারের সাবেক একজন মন্ত্রী এর নেতৃত্ব দিয়ে থাকেন। মানে জনসম্পৃক্ততা, তো নেতা সম্পৃক্ততাও তো আমরা দেখছি না। এগুলো তো ধরেন সরাসরি সরকারের মধ্যে থেকে সরকারকে চ্যালেঞ্জ করা। এই ঘটনা আগেও ঘটেছে, তিনি যখন মন্ত্রী ছিলেন, মন্ত্রী থাকা অবস্থায় তিনি পরিবহন ধর্মঘট করেছেন, কিন্তু আদালতের তার ডাকে নির্দেশ, মানে আদালতের নির্দেশের বা আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে বা সরকারি কোনো সিদ্ধান্তের বাইরে গিয়ে। তিনি নিজে সংসদ সদস্য ছিলেন, যেই সংসদে পরিবহন আইনটি পাশ হয়েছে তিনি বাইরে এসে আবার প্রতিবাদ করেছেন, সংসদে কিন্তু তিনি আবার ভোট দিয়েছেন আইনের পক্ষে। সুতরাং এই বিষয়গুলো তো আমরা দেখেছি। এবং পরিবহন খাতে আমরা বলি যে বাংলাদেশে, এটা আমার একটা বক্তব্য, আমি অনেকদিন থেকে কথাটা বলছি, একমাত্র খাত যেখানে মালিক এবং শ্রমিকের ভিতরে একটা ভয়ঙ্কর ঐক্য বিরাজমান, নৈরাজ্যের পক্ষে। সুতরাং এই হুমকিটা যেটা উনি দিয়েছেন, আমি বলবো সেটারই অংশ। তবে কিছু বিষয় বিবেচনা রাখা দরকার। একটা হলো, এই যে পরিবহন শ্রমিকরা যারা অস্থায়ী আয়, দিন আনে দিন খায়, গাড়ি চললে পয়সা পায়, গাড়ি চললে না চললে পায় না। এবং এটা যে পরিবহন আইনের মধ্যে যে কথাটা ছিল যে তাদের চুক্তি অনুযায়ী তাদেরকে আবেদন, মানে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, কেন দেওয়া হলো না, এটা কিন্তু শাহজাহান খানরা প্রশ্ন করেন না, আইনে কিন্তু আছে। আইনটা 2018 সালে তাদেরকেই দিতে হবে। হ্যাঁ, তারা, উনি তো শ্রমিক নেতা, তিনি তো মালিকদেরকে প্রশ্ন করবেন, তিনি মালিককে হুমকি দিচ্ছেন, তিনি তো মালিকও, তিনি সরকারকে হুমকি দিচ্ছেন শ্রমিকদের পক্ষ থেকে, কিন্তু মালিকদের কিছু বলছেন না যে তুমি কেন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছ না, তুমি কেন তার বেতন মাসের 5 তারিখের মধ্যে দিচ্ছ না, যেটা চুক্তিতে লেখা আছে সেটা কিন্তু তিনি বলছেন না। সারা দেশে পরিবহন শ্রমিকদের জন্য কল্যাণের নামে যে হাজার হাজার কোটি টাকা চাঁদা তোলা হয়, এই করোনাকালে সে টাকা কোথায় গেল? কেন আজকে সরকারের কাছে প্রণোদনা চান, কেন এই সময়টা, এই দুর্যোগের সময়টা পরিবহন শ্রমিকদের কাছে সেই টাকা পৌঁছলো না বা তাদের কল্যাণের জন্য ব্যয় হলো না? এই প্রশ্নের জবাবটাও কিন্তু তিনি দিচ্ছেন না।
তারপরেও আমি বলবো পরিবহন শ্রমিকদের বিষয়টা সরকার নিশ্চয়ই বিবেচনা করবে, কিন্তু কিভাবে বিবেচনা করবে সেটা নিশ্চয়ই শাহজাহান খানরা যেভাবে বলে দিবে সেভাবে হবে না। তিনি বলেছেন তাদের সাথেই আলোচনা করতে হবে। এবং এর আগে আমরা বাংলাদেশে দেখেছি যে এই ঢাকা শহরে এই আইনের সংসদে পাশ হওয়া আইনের বিরুদ্ধে গিয়ে শ্রমিকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল সাধারণ মানুষের মুখে কালি লেপনের জন্য। জি জি, এই দৃশ্য আমরা ভুলি নাই। আমরা মনে করি এই নৈরাজ্যের পথ থেকে এবং নৈরাজ্যের নামে শ্রমিকদেরকে উস্কে দেওয়া, তাতিয়ে দেওয়া, এই সংস্কৃতি থেকে শাহজাহান খানরা বেরিয়ে আসবেন, সেটা হলো প্রত্যাশার জায়গা। ঈদের দিন তারা বিক্ষোভ করবেন, এদেরকে অভিনব কর্মসূচি, এবং আমার কাছে মনে হয় এই বিষয়টা সরকারি ভালো বিবেচনা করবে। তারা এই সময়টাতে করোনা একদিকে আমাদের একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে, দেশে একটা মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির একটা আমরা তাণ্ডব দেখেছি। এই সময় কারা ঈদের দিন বিক্ষোভ করে আরো জঘন্য পরিস্থিতি সৃষ্টি করতে চায়, নিশ্চয়ই সরকার বিবেচনা করবে। আমরা একটু মানে টিকার বিষয়টি নিয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে, যেটি বলছিলেন যে 25 কোটি ডোজের বিষয়ে। টিকা নিয়ে তো এক শুরুর দিকে যাই ছিল, কিন্তু যখনই টিকা প্রথম পাওয়া গেল তখন থেকে এটি বেশ প্রশংসিত হয়েছে। কিন্তু এখন এসে আবার আমরা এক ধরনের একটা অস্থিরতা রয়েছে, টিকা পাবে না, প্রথম ডোজ নিয়েছে তারা দ্বিতীয় ডোজ পাবে কিনা, অ্যাস্ট্রাজেনেকা দিয়েছে, পরে কোনটা দিবে। এই প্রেক্ষাপটে যে রাশিয়ান যে স্পুটনিক ভি, এটি নিয়ে যে কথা হচ্ছিল, এবং চীনের সঙ্গে এক ধরনের চুক্তি এখনো সই হয়নি, চুক্তি অন্য বিষয়ে চুক্তি হয়েছে, তারা দাম চাচ্ছে 9 চুক্তির খসড়া ফাইনাল হয়েছে, এখনো স্বাক্ষরিত হয়নি, $9.95 এই দামে কিনতে হবে। সেক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকা তো বিনামূল্যে দিয়েছে সরকার, এটিও কি বিনামূল্যে দেবে, না এটি জনগণকে কিনে দিতে হবে? সিচুয়েশনটা কি দাঁড়াবে, দেখুন বা কি পরিমাণ আমরা আসলে পাবো, আমাদের চাহিদা মিটবে কিনা? এটি আসলে কারো পক্ষে বলা সম্ভব না। আমরা হয়তো এক সময় গিয়ে পর্যাপ্ত টিকা পাবো, কিন্তু যদি আমরা খুব তাড়াতাড়ি সেই লক্ষ্যটি অর্জন করতে চাই তাহলে দুটি উপায় আছে। একটি নিয়ে আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে যে দেশে টিকা উৎপাদন করা। চীনের ব্যাপারটা আমি ঠিক জানি না, কিন্তু স্পুটনিক 5 যেটা বলেছে, এবং তারা আসলে এটা করতে দিবেও, কারণ ভারতেই তারা 5টি কোম্পানির সাথে চুক্তি করেছে মাসে 8.5 কোটি ডোজ উৎপাদনের জন্য। তাদের উৎপাদন ক্ষমতা সীমিত, অতএব সুযোগ আছে বাংলাদেশে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে এই টিকাটি উৎপাদনে যাওয়ার। দ্বিতীয় হচ্ছে যে আমাদের দেশে যে ভ্যাকসিন ক্যান্ডিডেটটি দাবি করা হয়েছে কাজ করে, সেটিও কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে দেখে নেওয়া, যেটি কাজ করে না করে না সেটা কিন্তু আমাদের দায়িত্ব। আমাদের ভ্যাকসিন ক্যান্ডিডেট কিন্তু অন্য কেউ ট্রায়াল করে দিবে না। এটি গেল একটি অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে সেই জায়গায় আমরা এগোচ্ছি কিনা। দেশে স্পুটনিক 5 উৎপাদনের ব্যাপারে সম্ভবত অগ্রগতি হচ্ছে, কারণ আমরা আমাদের মন্ত্রী মহোদয়দের বা পত্রিকা মারফত যা জানতে পারছি, যেটি দেশি ভ্যাকসিন ক্যান্ডিডেট সেটি ট্রায়ালের ব্যাপারে আমরা 2 সপ্তাহ আগে শুনেছিলাম যে কিছু অগ্রগতি হচ্ছে, কিন্তু এখনও সেরকম কোনো অগ্রগতি তারপরে আমরা দেখিনি। আর যেটি হচ্ছে যে যারা প্রথম ডোজ কোভিশিল্ড নিয়েছেন, যে 13 লক্ষ ডোজ শর্ট, তাদের কি হবে? এখন এটা কি আমি এই কোভিশিল্ডের অথরাইজেশন যে কমিটিটি একে অনুমোদন দেয়, সেই কমিটির সদস্য ছিলাম। তা আমরা জানি যে 4 থেকে 12 সপ্তাহ পরে সেকেন্ড ডোজটি দেওয়া যায়, আমরা 8 সপ্তাহ পরে প্রয়োগ করছিলাম। অতএব এটি যদি আরও 1 মাস পিছিয়ে দেওয়া হয়, এই 13 লাখ লোকের মধ্যে বেশিরভাগ লোকের ক্ষেত্রেই কোনো সমস্যা হবে না। এখন আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে কিন্তু 6 কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা আছে, এবং মার্কিন রাষ্ট্রদূত যেটি বলেছেন যে তারা কিছু টিকা আমাদেরকে দিবেন, পরিমাণটি বলেননি, কবে দিবেন বলেননি। আমরা আশা করতে পারি যে ভারতও সম্ভবত জুলাই মাসে এক্সপোর্টে যাবে, যে হয়তো আমরা কোভিশিল্ড বা একই জাতীয় টিকা পেয়ে যাব। যদি না পাই তাহলে কি হবে, সেটিও কিন্তু এমন কোনো চ্যালেঞ্জ যার উত্তরটি জানা নেই। কারণ যেটি জানা থাকতে হবে যে এর মধ্যেই কিন্তু অ্যাস্ট্রাজেনেকা আর স্পুটনিক 5-এর যৌথ ট্রায়াল শুরু হয়েছে। প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকা, দ্বিতীয় ডোজ স্পুটনিক 5, বা প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকা, দ্বিতীয় ডোজ আপনার ফাইজার বা মডার্না টিকা, এবং এর মধ্যে ফ্রান্স, জার্মানি এবং ফাইজার মডার্না আমাদের জন্য কতটা, আমাদের জন্য এটি সরকারি সেক্টরে সংরক্ষণ এবং নানান ধরনের যে ক্যাপাসিটি একদম না, এই কথা বলবো না, কারণ আমাদের যে হামের টিকা, সেটি ফাইজারের টিকার মানে একই ধরনের টিকা, সেটি কয়েক লক্ষ ডোজ রাখার ব্যবস্থা আমাদের আছে। কিন্তু আমার কাছে এটি মনে হয় কি যে ফাইজারের টিকাটা যখন বাংলাদেশে আসবে, কারণ এক ধরনের প্রতিযোগিতা শুরু হবে যে ওই টিকাটা ভালো, আমাকে ওটা নিতে হবে। এটা ম্যানেজ করে ডিজাস্টার মেন্টালিটি ম্যানেজমেন্ট করতে হবে, মেন্টালিটি একই ধরনের সমস্যার দিকে আমরা যাবো। আমার কাছে মনে হয় যে আমাদের জন্য ভালো টিকা হচ্ছে কোভিশিল্ড, স্পুটনিক 5, এবং এর মধ্যে আমাদের ঘোরাফেরা করা উচিত। জি, অধ্যাপক মোজারুল হক, আপনার কাছে একটি ছোট্ট বিষয় জানবার ছিল। আমি গণমাধ্যমে দেখলাম যে চট্টগ্রামে এক গবেষণায় তা দেখা গেছে যে আরটিপিসিআর পদ্ধতিতে
করোনা পজিটিভ হয়েছেন এমন 88% রোগীর শরীরে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে, কিন্তু বিপরীতে যদি নেগেটিভ হয়েছেন এমন ব্যক্তিদের মধ্যে মাত্র 26%-এর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং এইটি 9 মাস পর্যন্ত কার্যকর থাকে এমন তথ্য পেয়েছি। এ বিষয়ে কি একটু ধারণা দেবেন? পজিটিভ হলে 88% এবং নেগেটিভ হলে 26%। এই গবেষণা সম্পর্কে কোনো তথ্য? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, গবেষণা সাধারণত একটি গবেষণার রেজাল্টের উপরে কিন্তু কোনো রকম মন্তব্য করাটা ঠিক না, কারণ কয়েকটা গবেষণা আর রেজাল্টটা আমরা যখন নাকি মিলিয়ে দেখব, জি। তাদের মধ্যে যদি সামঞ্জস্য থাকে জি। তখনই সেইটাকে মোর অর লেস অ্যাকসেপ্টেবল ধরা হয়। ঠিক আছে, আমরা যদি ধরেও নেই এই যে এখন যে গবেষণার রেজাল্ট আপনি বললেন, এটা জি। আমি দেখেছি পত্রিকাতে। জি। জিনিসটা হলো যে আমাদের শরীরে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এই দুটো টেস্টেরই কিন্তু প্রয়োজন আছে। যেমন আমরা প্রথম থেকে বলেছিলাম যে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি টেস্ট আমাদের দেশে প্রথম থেকেই শুরু করা হোক, যখন জি। আমাদের আরটিপিসিআর এর স্বল্পতা ছিল। জি। এবং এখন যেটা হয়েছে, আমরা অ্যান্টিজেন টেস্টটা করছি এবং সেটা উপজেলা পর্যায়ে এটা করা সম্ভব এবং 15 থেকে 20 মিনিটের ভিতরে তার রেজাল্টও পাওয়া যায়। ফলাফল পাওয়া যায়। এখন জি। এইটা বাংলাদেশের জন্য খুবই একটা অ্যাপ্রোপ্রিয়েট এবং অ্যাফোর্ডেবল একটা টেস্ট, এবং আমার মনে হয় জনগণকে এটাকে অবহিত করা উচিত এবং জনগণকে উৎসাহিত করা উচিত, তারা যাতে উপজেলা পর্যায়ে যেহেতু এটা অ্যাভেলেবল, তারা যাতে এই টেস্টটা করেন, অ্যান্টিজেন টেস্টটা। জি। এবং অ্যান্টিজেন টেস্টটা করার ফলে আমরা যেটা জানতে পারবো যে আমরা কিন্তু বলতে পারতেছি যদি অ্যান্টিজেন থাকে যে সে করোনায় আক্রান্ত কিনা। এখন পার্সেন্টেজের বিষয়টা আপনি বলেছেন, কথা হলো তারপরেও আমরা একটা প্রিলিমিনারি ডায়াগনোসিস করতে পারি এবং সেটার উপরে ভিত্তি করে আমরা আরটিপিসিআর করে কনফার্ম করতে পারি, অথবা আরটিপিসিআর না করেও আমরা কিন্তু করোনার যে প্রাথমিক চিকিৎসা, আমরা সবাই জানি যে করোনার কিন্তু তেমন কোনো চিকিৎসা নেই। জি, জি। সুতরাং যে যা দিয়ে সাপোর্টিং চিকিৎসা যেটা, সেটা কিন্তু শুরু করে দিতে পারি। জি। এবং এইটা অত্যন্ত একটা ভালো কাজ হবে সরকার যদি এই সিদ্ধান্তটা নেয় জি। যে অ্যান্টিজেন টেস্টটা অ্যাভেলেবল, জনগণকে উৎসাহিত করে। জি। এবং আমি সম্পৃক্ত কথাটা সবসময় বলি, জি। ইনভলভ করা, জনগণকে ইনভলভ করা, যে তোমরা যে কোনো রকমের কয়েকটা তোমার মধ্যে যদি লক্ষণ থাকে জি। তাহলে তুমি অ্যান্টিজেন টেস্টটা করিয়ে নাও, এটা অল্প সময়ে করা যায় এবং এটা অ্যাভেলেবল উপজেলা পর্যায়ে। জি। এটা যদি করে সাথে সাথে যদি উপজেলা পর্যায়ে চিকিৎসাটা নেয়, তাহলে আমরা কিন্তু তার গ্র্যাভিটি বা সিরিয়াসনেসটা এই ডিজিজের হবে না এবং অনেক লোককে আমরা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দিয়ে কিন্তু বাঁচাতে পারি। জি। সুতরাং আমার মনে হয় এইটার খুব প্রচার এবং প্রসার হওয়া দরকার এবং জনগণকে আবার আমি বলবো যে ইনভলভ করে যাদেরই কিছু লক্ষণ আছে জি। তাদেরকে কিন্তু আমরা এই জি, পরীক্ষাটা করা স্পষ্ট হয়েছে। জি। জি। অধ্যাপক মজারুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। দর্শক, আমরা একটি ছোট্ট বিরতিতে যেতে চাই। বিরতি থেকে ফিরে এসে স্টুডিওর দুজন অতিথির সঙ্গে আমরা আলাপ করব। আবারও স্বাগত। দেখছিলেন ইভেলি নিউজ এন্ড ভিউজ। আমার সঙ্গে স্টুডিওতে অতিথি রয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক জিটিভি, এবং অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল, চেয়ারম্যান লিভার ডিপার্টমেন্ট, বিএসএমএমই। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে প্রণোদনার বিষয়টি একটু এনেছিলেন অধ্যাপক মোজাহারুল হক। সে প্রণোদনার প্রসঙ্গে বলছিলাম, আপনিও একটুখানি বলেছেন যে বাস পরিবহন শ্রমিক সহ নিম্ন আয়ের বা আয় নেই এমন মানুষদের জন্য সরকারের চিন্তা গত বছর যেমন ছিল এবার দেখছেন না, কিন্তু একটি জায়গায় আমরা মিল দেখছি যে প্রণোদনা আপনি বলেছেন যে এটা বড় লোকদের জন্য অনেকটা। এবারও তৈরি পোশাক শিল্প মালিকরা আবারও প্রণোদনা চেয়েছেন, যদিও একদিনের জন্য তাদের কারখানা বন্ধ থাকেনি। তা সত্ত্বেও বকেয়া বেতন, আন্তজেলা বাস চালুর দাবিতে মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ। মাঝে মধ্যে এটি দেখি, মানে এত বছরেও আমাদের এই সেক্টরটি এত প্রণোদনা নিয়ে, এত ব্যাংকিং সহায়তা, রাষ্ট্রীয় অনুদান নিয়েও কেন দাঁড়ালো না? দেখেন, 42 বছরের একটা শিল্প দাঁড়িয়েছে কিন্তু রাষ্ট্রীয় নীতি সহায়তার উপরে, তাই না? নীতি সহায়তার উপরে দাঁড়িয়েছে। আপনি ব্যাক টু ব্যাক এলসি খোলার অনুমতি দিয়েছেন, ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছেন, এক্সপোর্ট ইনসেন্টিভ দিয়েছেন, এইভাবে কিন্তু এই শিল্পটা আজকে এই জায়গাটা এসছে। শুধু তাই না, আপনি 3 স্টেজ থেকে শুরু করে শেষ পর্যন্ত 1 স্টেজে এসে শুধু সুতা আনলে বা কাপড় আনলেই
আপনার এটাকে রুলস অফ অরিজিন পর্যন্ত ইউরোপিয়ান কমিশনের সাথে দর কষাকষি করে শিল্পটাকে দাঁড় করিয়েছেন, কিন্তু তারা 3-4 মাসও তাদের কর্মীদেরকে দেখতে পেল না, তার আগে হাত পেতেছে সরকারের কাছে। একটা কথা বলা হয় যে বাংলাদেশের গার্মেন্টস 80% আমাদের এক্সপোর্ট বাস্কেটে কন্ট্রিবিউট করে, আমাদের বিশাল একটা কর্মী বাহিনী আছে, এগুলো সব সত্য কথা। এবং আমি অবশ্যই আমাদের যে ব্যক্তিগতের উদ্যোক্তাদের মধ্যে গার্মেন্টস শিল্পে যারা আছেন তাদেরকে সাধুবাদ জানাই যে তাদের অবদানের জন্য। কিন্তু একই সাথে যেই প্রশ্নগুলো আপনি রেখেছেন সেগুলো কিন্তু প্রশ্নের উদ্বেগ করে। আজকে তারাই যদি হাত পাতেন, জি, তাহলে অন্য ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যাদেরকে আমরা এখন বলছি যে অর্থনীতির প্রাণ শক্তি, কারণ কর্মসংস্থানের জন্য সমাজের বিস্তৃত ক্ষেত্রে তাদের জন্য তারা কি করবে? তাদের তো ব্যাংকের যে কোয়ালিটি সে অনুযায়ী তো কোয়ালিফাই করে না ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে, তারা কার কাছে যাবে সেই জায়গাটা গুরুত্বপূর্ণ। সুতরাং চিত্রটা আমাদের কাছে পরিষ্কার। আমার কাছে মনে হয় অর্থনৈতিক জায়গা থেকে প্রণোদনা অবশ্যই আপনি বেছে দিবেন। এবারও কিন্তু প্রধানমন্ত্রী অনেককে গ্যাস সহায়তা দিয়েছেন, ব্যক্তিগত উদ্যোগে দিয়েছেন, রাষ্ট্রীয় উদ্যোগে দিচ্ছেনই, কিন্তু 10 টাকা কেজি চালের কর্মসূচি চালু আছে দরিদ্রদের জন্য। 1 কোটিরও বেশি পরিবারকে বাজার করে আমি দেয়। বলবো যে মানুষের জন্য করার কোনো অন্ত নাই, কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে এত কিছু করার পরও আমাদের কিন্তু 20% মানুষ দারিদ্র সীমার নিচে, দরিদ্র নিচে টিচে বাদ দিলাম দরিদ্র, সেটার পরিমাণ কিন্তু 4 কোটি। এবার আবার নতুন করে 2.5 কোটি লোক যুক্ত হয়েছে। সুতরাং পরিস্থিতিটা আমাদের বুঝতে হবে, করোনার কারণে যেটা 2.45 কোটি লোক যুক্ত হয়েছে। এই পরিস্থিতির মধ্যে আমি বলবো যে এই জায়গাগুলোকে পুনর্বিন্যাস করা প্রয়োজন। প্রণোদনার জায়গাটা, কন্ট্রিবিউশন কাদের বেশি আপনি যদি দেখেন এই মুহূর্তে প্রবাসীদের কাছ থেকে, আপনি তাদের জন্য কি করেছেন? 2% প্রণোদনার কারণে আজকে দেখেন সারা দেশে কি পরিমাণ বাইরে থেকে রেমিটেন্স এসছে। সুতরাং কোথায় প্রণোদনা কাজ করে এইটা বিবেচনার ব্যাপার আছে। কৃষিতে আপনি মাত্র 700 কোটি টাকার প্রণোদনা দিয়েছেন, কিন্তু কৃষকরা কি পরিমাণ সৃজনশীলতা এবং রেজিলিয়েন্স দেখিয়েছে। আমার কাছে মনে হয় প্রণোদনা লাগবে, কিন্তু কাদেরকে প্রণোদনা দিলে, কোন প্রণোদনা দিলে, কতটুকু দিলে কাজে আসে, মানুষের বেশি উপকার হয়, রাষ্ট্রের বেশি উপকার হয়, আমার মনে হয় সেই বিবেচনাটি দরকার। ডাক্তার স্বপ্নিল, আপনি যদি একটু বলতেন, এই যে আমরা যে আলোচনাটি করলাম করোনা নিয়ে, মানুষের সচেতনতার জায়গা থেকে, সরকারি ব্যবস্থাপনার যে সংকট সেই জায়গাগুলো থেকে, সামনে ঈদ আসছে, ঈদের মানুষ কিভাবে যাবে না যাবে এই জায়গাগুলোতে কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা দেবেন কিনা, যে কথাটি সৈয়দ ইশতিয়াক রাজা একটুখানি বলেছিলেন তার জায়গা থেকে একজন নাগরিক হিসেবে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে, যে এটি বোধহয় এমন করলে এমন হতে পারতো, হয়তো আরো বেটার হতে পারতো। গাদাগাদি করে মানুষ হয়তো ফেরিগুলোতে জটলা পাকাতো না, বাসে করে হয়তো 50-60 জন 80 জন মানুষ যেত, বা যে কজন যাওয়া যায়। এখন কিন্তু সুযোগ পেলেই বেশি যাচ্ছে, ট্রাকের ভেতরে বসে মানুষ যাচ্ছে, যেটি করোনার যে গ্রামীণ বিস্তার, এটি আমরা মোকাবেলা করব কি করে যদি এটি সত্যি সত্যি ভয়াবহ আকার ধারণ করে? এখন আমি ইশতিয়াক রাজা ভাইয়ের সাথে একদম শতভাগ একমত যে আজকে যদি আপনি মানুষের সাক্ষাৎকারগুলো দেখেন, বিভিন্ন টিভিতে এসছে যারা ঘাটে সাক্ষাৎকার দিচ্ছে, প্রত্যেকের টোনটা হচ্ছে এমন যে সরকার তাকে ঈদের ছুটিতে যেতে বাধা দিচ্ছে, এবং সে যদি ডিফারেন্ট হয় সে চলে যেতে পারবে। যেটা ইশতিয়াক ভাই বলছিলেন যে আমাদের স্টেপসগুলো হচ্ছে রিয়াকশনে প্রোঅ্যাক্টিভ স্টেপ কিন্তু আমরা নিচ্ছি না। যেমন উনি বলছেন যে বিজিবি যদি মোতায়েন করারই ছিল, কেন আমরা আগে করলাম না, কালকে করলাম না কেন? কিংবা যদি আমরা গতবারও আমরা দেখেছি জেলা থেকে জেলায় আপনি শহরে বাস চালানো আর জেলার মধ্যে বাস চালানোর ডিফারেন্স আছে। আমাদের কয়টা জেলায় টাউন সার্ভিস আছে, যখন আপনি কেন আমরা এমন ঘোষণা দেব? যদি আপনি জেলার মধ্যে বাস চালানো শুরু করেন তাহলে কিন্তু আপনি মানুষের ভোগান্তি বাড়াচ্ছেন, কিন্তু মানুষ ঠিকই যেতে পারছে, এক জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছে। তো শুধু কি বাস, আপনি মাইক্রোবাসগুলো, রেন্টেকারের যে রমরমা ব্যবসা এখন, 5,000 টাকার ভাড়া 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা প্রাইভেট কারগুলো। এবং অনুষ্ঠান শুরুর আগে আপনি বলছিলেন যে আপনার কাছে এখন এসএমএস আছে, এসএমএস মার্কেটিং চলছে যে সারা দেশে যাওয়ার জন্য গাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। তো যদি এই ধরনের তৎপরতাগুলো চলে, তখন তাদের মানুষ তো মনে করছে যে আমি রাস্তায় নেমে পড়ি, আমি যেতে পারবোই। ফলে এই জায়গা থেকে তো আমাদের সরে আসতে হবে আসলে। মানে আমি কিন্তু কোনো সময় মানুষকে ব্লেম করি না। এই গত 2-1.5 বছরে অনেকবার টিভিতে আসার সুযোগ হয়েছে, কিন্তু আপনি দেখবেন অন রেকর্ড আমি কোনো সময় মানুষকে দোষ দেওয়ার কারণটা খুঁজে পাই না। কারণ আমাকে বুঝতে হবে মানুষ কেন এভাবে রিয়াক্ট করছে। মানুষ যাচ্ছে তার বাচ্চাকে আদর করে কাপড় কিনে দিচ্ছে, তার মাথায় নাই যে এই আদর করতে এসে বাচ্চাকে ইনফেক্টেড করতে পারে। কিংবা আমার মেয়েকে আমি দেখতে যাবো আজকে, আমি বলছিলাম মেয়ে কাঁদছে আমার জন্য, সে বুঝতে পারছে না যে মেয়েকে ঈদের দিন দেখা করতে গিয়ে মেয়েকে বিপদগ্রস্ত করতে পারে।
এই মানে এখানে কি perception টা আমরা- প্রচারণায় কোনো ঘাটতি আপনি মনে তাও করেন? না, আমার কাছে এটা মনে হয় যে আমাদের যেটা আগে- আপনি আমাদের অনেকগুলো ন্যাশনাল ক্যাম্পেইনের কথা মনে করেন গত 20 বছরের 15 বছরের, যেটিতে সরকার হাত দিয়েছে বাংলাদেশ টেলিভিশনের কল্যাণেই সেটি কিন্তু অনেকখানি আজকে সফল আমরা হয়েছে। যে আলোচনাটা করছি আমার একটু হাসি আসছিল যে গতকালকে আমি এনডিটিভিতে একটা টক শো দেখছিলাম, দ্য বিগ ফাইট। অরুন্ধতী রয়ের একটা আর্টিকেল নিয়ে কথা হচ্ছিল, তিনি লিখেছেন যে ইন্ডিয়া ল্যাকস এ গভর্নমেন্ট। তো আমার কাছে এটা মনে হয় যে এই কথাগুলো ঘুরে ফিরে একই, যে যেখানে যার দায়িত্ব নেওয়ার কথা ছিল সেখানে তারা ঠিকমতো আমরা দায়িত্ব নিতে পারছি না। আমাদের প্রোঅ্যাক্টিভ হতে হবে, না তো মানুষকে আমরা তো গুলি করে থামাতে পারবো না, বাধ্য করে থামাতে পারবো না। এই যেমন যেটি আমাদের শ্রমিক আন্দোলন সম্বন্ধে বলা হলো, আমি খুবই খুশি হতাম যদি একজন আদর্শ শ্রমিক নেতা এখন দাবি করতেন যে সরকারি প্রণোদনাগুলো শ্রমিকদের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে, তিনি সেটি দেখবেন। তা না বলে তিনি যদি আরেকটি আন্দোলনের হুমকি দেন, তাহলে তো আরেকটি হেফাজত লাইক সিচুয়েশন কায়েম করে আপনি এক রাজনৈতিকভাবে দেশকে অস্থিতিশীল করবেন, দুই দেশের স্বাস্থ্য ঝুঁকি, মানে মানুষের সাধারণ মানুষের স্বাস্থ্যকে আপনি ঝুঁকির মুখে ফেলবেন। এই ধরনের কাজগুলো থেকে সরে না আসলে জি। আপনি কোনো মতেই কিন্তু থার্ড ওয়েভ ঠেকাতে পারবেন না, আমরা যতই আলোচনা করি। কারণ আমার কাছে মানে মিডিয়া গত 1.5 বছর যে রোল প্লে করেছে এটা অবিসংবাদিত। এখন আর কারো জানতে বাকি নেই করোনা ভাইরাস কি, কারো জানতে বাকি নেই মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে। মিডিয়ার দায়িত্ব মিডিয়া করেছে, কিন্তু বাদ বাকি জায়গাগুলো আমরা সবই করছি, কিন্তু কেমন যেন খাপছাড়া ভাবে। জি, আপনার কাছে আসতে চাই একটু রাজনীতির বিষয় নিয়ে। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে এই বিষয়টি খুব আলোচনা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতাজনিত কারণে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার যে বিষয়টি সরকারের তরফ থেকে শুরুর দিকে যেই ভাষায় যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইনমন্ত্রী বললেন, সেটিকে নিয়ে অনেকের মধ্যে সংশয় তৈরি হয়েছে। আপনি এটি একমত কিনা আমি জানি না, যে বিলম্ব হচ্ছে কেন। চিকিৎসকরা একটি বলছেন, ওখানেও একটি সংশয় আছে, তিনি দীর্ঘ বিমান ভ্রমণ করতে পারবেন কিনা। সেটি আবার গতকালকে থেকে তার চিকিৎসায় যারা নিয়োজিত আছেন চিকিৎসক টিমের কেউ কেউ বলছেন যে না, তিনি এখন ফ্লাই করতে পারবেন, শুধু তার ফুসফুসের যে পর্দায় সেখানে পানি জমছে এই ধরনের একটি বলছেন। কিডনি, হার্ট এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে, এগুলোর মোটামুটি ফলাফল ভালো। এই অবস্থার মধ্যে আপনার যে পরিস্থিতি হয়েছে, ডাক্তার জাফরুল্লাহ বলছেন যে নিষ্ঠুর না হওয়ার আহ্বান। মানে সরকার তো একটা মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এলো, কোন জায়গায় আপনি এটি বিলম্বিত হচ্ছে কেন বা হচ্ছে কিনা একটু যদি স্পষ্ট করে বলতেন। তা দেখেন, এখানে দুজন মন্ত্রী কথা বলেছেন, আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, দুজনেই কিন্তু আমি খুব ইতিবাচক টোন দেখেছি এবং তারা বলেছেন সরকার মানবিক দৃষ্টিতে দেখছে। সুতরাং জাফরুল্লাহ চৌধুরী কেন নিষ্ঠুরতার কথা বলেন সেটা আমার কাছে ক্লিয়ার না। যেটা হলো যে বেগম খালেদা জিয়া কিন্তু একজন সাধারণ মানুষ নন, জিনিস তিনি তার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু জটিল। কারণ তিনি কারাদণ্ডে দণ্ডিত, জেল থেকে বাইরে আছেন ঠিকই, কিন্তু তিনি কিন্তু একটা নির্বাহী আদেশে তার নিজের বাড়িতে অন্তরীণ আছেন। সুতরাং এখান থেকে তাকে দেশের বাইরে পাঠাতে গেলে অনেকগুলো, কিন্তু বাংলাদেশে আপনি আমলাতান্ত্রিক জটিলতাগুলো জানেন, আইনের ব্যাখ্যার বিষয়গুলো জানেন। সুতরাং আমার কাছে মনে হয় যে এই প্রক্রিয়াটাই একটু সময় লাগছে বেশি। এবং আরেকটা হলো যে তার স্বাস্থ্যের অবস্থাটাও কিন্তু আমাদেরকে বিবেচনায় নিতে হবে। যেই ব্যাখ্যাগুলো আপনি বললেন ডাক্তার আছে, সেইটা পেতেও তো কয়েকদিন লেগেছে। এখানে একজন ডাক্তার আছেন, তারা বলেছিলেন যে ডাক্তার আছেন, এইটাও একটা রিপোর্টও তো খুব তাড়াতাড়ি আজকে টেস্ট করলে কালকেই তো পাওয়া যায় না সম্ভবত, এগুলোরও একটা সময় লাগে। আবার সেই রিপোর্ট অ্যানালিসিসও করতে হয় ডাক্তারদের। আমি আপনি তো রিপোর্ট দেখে যা বুঝবো ডাক্তাররা আরেকভাবে বুঝবে। সুতরাং আমি মনে করি যে এই কথাটা, যেটা আজকের ইঙ্গিত আপনাদের টেলিভিশনে আমি দেখছিলাম যে স্ক্রল যাচ্ছিল, যে আগামীকাল সম্ভবত পুরো বিষয়টি, মানে রোববার দিন পুরো বিষয়টি পরিষ্কার হবে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করি, দেখি। আগেই কোনো মন্তব্য না করি। আপনার কাছে আমি করোনা নিয়েই আসলে শুনতে চাই। আমরা যেটি বলছিলাম যে সামনে ঈদ এবং মানুষের যে প্রবণতা, মানুষের মধ্যে সরকারের যে পদক্ষেপ, বিজিবি বলুন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা, মার্কেটগুলোর যে চিত্র, সব মিলিয়ে মানুষের সচেতনতার জন্য যদি কিছু আবারও আমরা উচ্চারণ করি। মানে আমরা শুধু একটু নেপালের দিকে তাকাতে পারি। নেপালে যেটা এখন হচ্ছে, গত অক্টোবর মাসের 10 তারিখে সম্ভবত সেখানে সর্বোচ্চ 5,500-এর মতো শনাক্ত হয়েছিল, 5,300 সামথিং। গত মাসেও কিন্তু 100 জনে নেমে এসেছিল। কোনোদিন 1-2জন মানুষ মারা গেছে, কোনোদিন মারা যায়নি। আজকে নেপালের বাস্তবতা হচ্ছে গড়ে 8,500-9,000 রোগী ডায়াগনোসিস হচ্ছে এবং 100টি টেস্ট করলে 44টি পজিটিভ আসছে। তো এই যে একটি পরিস্থিতি। আরেকটি দৃশ্যপট আপনাকে বলি যে দিল্লিতে, শুধুমাত্র দিল্লি শহরের আয়তন কিন্তু আমাদের চেয়ে অনেক বড়, ঢাকার চেয়ে জনসংখ্যা কাছাকাছি। সেই দিল্লিতে এখন অক্সিজেনের ডিমান্ড হচ্ছে প্রতিদিন 950 টনের মতো, কেন্দ্রীয় সরকার সরবরাহ করছে 550 টনের মতো।
বাংলাদেশে কিন্তু ক্যাপাসিটি হচ্ছে পুরো দেশের 220 টনের মতো। আমাদের প্রোডাকশন আছে বোধহয়, এখন চাহিদা আছে 100 টনের কাছাকাছি, মাঝখানে বেড়ে 150 টন হয়েছিল। অর্থাৎ দিল্লিতে যে অক্সিজেন কেন্দ্রীয় সরকার সরবরাহ করছে সেই প্রোডাকশনের ক্যাপাসিটি আমাদের দেশে নেই। জি আরো বড় বাস্তবতা হচ্ছে আমাদের সম্ভবত অর্ধেকের মতো জেলাতে সেন্ট্রাল লাইনই নেই। জি এই বাস্তবতায় যে নেপালের মতো দৃশ্যপট আজকে আমাদের দেশে কায়েম হয়, বা ভারত যে ধাক্কাটা, মানে ভারতের মতো এত উন্নত স্বাস্থ্য ব্যবস্থা যে ধাক্কা সামলাতে পারছে না, জি। সেই ধাক্কা যদি বাংলাদেশে আসে তখন কিন্তু সরকারকে ব্লেম করলে হবে না। তো ফলে আমাকে আমার ভালো, আপনাকে আপনার ভালো বুঝতে হবে, কারণ আমার সরকারের জন্য, দেশের জন্য, পৃথিবীর জন্য আমরা নাম্বার। জি 32 লক্ষ মানুষ মারা গেছে, কিন্তু যে 32 লক্ষ মানুষ মারা গেছে সেই 32 লক্ষ পরিবারের জন্য শতভাগ ক্ষতি হয়েছে। শতভাগ ক্ষতি। সেই জায়গাটি মাথায় রেখে আপনাকে আমাকে প্রত্যেককে সচেতন হতে হবে। এটাই মানুষকে বুঝতে হবে যে ঈদে বাড়ি যাওয়াটা জরুরি। একটা আমি বাঁচি কয়দিন, 60 বছর, 70 বছর, 80 বছর, তো মানে একটা ঈদকে যদি নিয়ন্ত্রিত করে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ মতো যার যার জায়গায় থেকে জি। ঈদটা পালন করি, হয়তো বাকি জীবনটা আমরা উপভোগ করতে পারবো। না তো এই যে নিউ নর্মালের গ্যারাকলে আমরা পড়ে গেছি, জি এখান থেকে আমরা কবে ওল্ড নর্মালে ফিরতে পারবো এটা কিন্তু কেউ জানে না। এবং যখন আমরা হয়তো একদিন ওল্ড নর্মালে ফিরে যাব, যে ওল্ড নর্মাল আমরা কয়জন বেঁচে থাকবো দেখার অনেককেই জন্য, হারাবো তাও হয়তো। আমরা জানি না। জি জি নিশ্চয়ই, সচেতনতার কোনো বিকল্প নেই। শেষ কথা কি বলবেন? শেষ কথায় যে মানুষজন যাচ্ছেন, বলছে মার সাথে দেখা করতে যাব, বাবার সাথে দেখা করতে যাব। আমাদের বাবা মারা আমাদের চেয়ে বয়স্ক, সুতরাং তাদের কিন্তু ঝুঁকিটা আমাদের চেয়ে বেশি। আমরা ঢাকায় থেকে এরকম গাদাগাদি করে, আমি তো বলবো যে মার জন্য আমি যাচ্ছি, যে বাবার জন্য যাচ্ছি, তার জন্য ঝুঁকি নিয়ে যাচ্ছি আমি। জি। সুতরাং তাকে ভালোবাসলে, তার সন্তানকে ভালোবাসলে, স্বজনকে ভালোবাসলে এই গাদাগাদি করে যাওয়া থেকে আমি বিরত থাকি। যেটা ডাক্তার বললেন মামুনুল মাহতাব, যে একটা ঈদ না তো আমরা এবার একটু স্যাক্রিফাইস করলাম, আমরা একটা ঈদ না তো ছেড়েই দিলাম। এবং জীবন যদি বেঁচে থাকি, জীবনের চেয়ে বড় মূল্য কিন্তু কি মূল্যবান কিছু নেই। নিশ্চয়ই। এই করোনা কাল প্রমাণ করেছে যে বড় বাড়ি, বড় গাড়ি এসবের চাইতে জীবন অনেক দামি। সুতরাং এই দামি জীবনটা কত সন্তান মা হারা হয়ে গেল, কত মা তার পুত্র হারা হয়ে গেল, আমরা যেন সবাই বিষয়টা বিবেচনায় রাখি। সবাই যেন একটু সরকারকে গালি দেওয়ার, সরকারের সমালোচনা করার অনেক অনেক করে কোনো লাভ তো নেই। আপনি দিক খুঁজে পাবেন, জি। কিন্তু নিজের জীবনকে তো আসলে শেষ পর্যন্ত নিজেরই বাঁচাতে হবে। বাঁচাতে হবে। জি সেটা হলো জি, আপনার এই চমৎকার নোট দিয়ে শেষ করতে চাই। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা শুনছিলেন আমাদের দুজন অতিথি শেষ বক্তব্য যেগুলো দিলেন, এগুলোই আসলে আমাদের মেনে চলতে হবে। নিজে সচেতন না হলে এই মহামারীতে আমরা নিজেদেরকে বা নিজেদের স্বজনদের বাঁচাতে পারবো না। আসুন সচেতন হই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।